চন্দ্রপুর নামক কোনো একটি গ্রামে বিন্দিয়া নামক একজন মেয়ে বসবাস করত। বিন্দিয়ার বয়স যখন 5 বছর ছিল তখন কোনো একটি অসুখের কারণে তার মায়ের মৃত্যু হয়। তাই বিন্দিয়ার বাবা বিন্দিয়ার দেখাশোনা করার জন্য মালতী নামক একজন মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। কয়েক মাস পর মালতীর নিজের একটি মেয়ে হয়, যার নাম রাখা হয় মোনা। সময় এভাবেই কাটতে থাকে। বিন্দিয়া এবং মোনা দুজনেই বড় হয়। অন্যদিকে মালতী এবং মোনা দুজনে মিলে বিন্দিয়ার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। তারা দুই মামি বিন্দিয়াকে একদমই পছন্দ করতো না। প্রথম মালতী বিন্দিয়াকে দেখানো ভালোবাসতো তার বাবার সামনে, যেন তার বাবা কোনো বিচার না করতে পারে। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই বিন্দিয়ার বাবার মৃত্যুর পর তারা বাড়িতে বিন্দিয়ার সঙ্গে চাকরানির মতো ব্যবহার করত এবং তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত। এমনই একদিন বিন্দিয়া যখন তার বাড়ির বাইরে ঝাড়ু দিচ্ছিল তখন তার সৎমা মালতী সেইখানে আসে এবং তাকে বলে, আরে এই অপয়া, এত কাজে ফাঁকি দিস কেন? আজকে সারাদিন কি বাইরে ঝাড়ু দিতেই কাটিয়ে দিবি নাকি? বাড়িতে আর কোনো কাজ নেই? কিন্তু মা, আমি তো সেই সকাল থেকে কাজই করছি, বাইরে অনেক ময়লা পড়েছিল, এর কারণে আমি তাড়াতাড়ি করে বাড়িটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষ হতেই চলেছে, আমি আসছি। আরে বাহ, আজকাল তোর মুখ একটু বেশি চলছে দেখছি। তখন মালতীর মেয়ে মোনা সেইখানে আসে এবং সে বলে, আরে মা, কি হয়েছে? এই অপয়ার বাচ্চাটা কি আবারও কিছু করেছে নাকি, যে তুমি এত সকাল সকাল উঠে এত চিৎকার চেঁচামেচি করছো? আরে আর কি বলবো মা, এই অপয়া মেয়েটি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছে। জানি না ওর মৃত মা ওকে কি শিখিয়ে মরেছে। কি, ওর মা? আরে ওর মা তো সেই কবেই ওকে ছেড়ে চলে গেছে, তাহলে কিভাবে আশা করতে পারো যে ওর মা ওকে কিছু শিখিয়ে যাবে? ঠিকই বলেছ তুমি মা। আর মা, এই অপয়া মেয়েটির জন্য তোমার ঘুম নষ্ট হয়ে যায়নি তো? তোমার ঘুম ঠিকঠাক মতো হয়েছে তো? হ্যাঁ মা, ঘুম তো পুরোপুরি হয়ে গেছে, কিন্তু... আবার কিন্তু কি? যদি তোর ঘুম পুরো না হয় তাহলে তুই গিয়ে ঘুমিয়ে পড়। যদি ঠিকঠাক মতো ঘুম না হয় তাহলে তোমার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, এর কারণে গিয়ে ঘুমিয়ে পড়ো। উফ মা, একটু চুপ করো তো, অনেক ঘুমিয়েছি, আর কত ঘুমাবো এইভাবে? আমার জন্য একটু চায়ের ব্যবস্থা করো, তাহলে আমার ঘুম পুরোপুরিভাবে চলে যাবে। এই অপয়া, শুনলি না তুই আমার মেয়ে কি বললো? এর কারণে তাড়াতাড়ি এখন কাজ শেষ কর আর আমার মেয়ের জন্য চায়ের ব্যবস্থা কর। আরে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি কর। বিন্দিয়া তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে সেখান থেকে চলে যায় এবং তাদের দুই মা মেয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে। এই নাও মা, তোমাদের চা। তখন দুই মা মেয়ে চা নিয়ে পান করতে থাকে। আরে কি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখছিস? বাড়িতে কি আর কোনো কাজ নেই নাকি? না মা, আমি সব কাজ করে নিয়েছি। আচ্ছা, তো এই কথা, এখন যা গিয়ে আমাদের জন্য গরম গরম খাবার বানিয়ে নিয়ে আয়। মা, আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা পেয়েছে আমার। আরে, একটা কাজ করার দিকে খোঁজ নেই, অথচ ওনার ক্ষুধা লেগে গেছে। চল যা এখন এখান থেকে, গিয়ে আমার আর আমার মেয়ের জন্য সুস্বাদু খাবার রান্না করবি। এরপর ওখান থেকে যা বেঁচে যাবে সেগুলো তুই খাবি। চল যা এখন এখান থেকে। বিন্দিয়া কান্না করতে করতে তার ঘরে চলে যায় এবং নিজের মায়ের ছবির সামনে গিয়ে বলে, মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো? তুমি জানো, তুমি যাবার পর আমার জীবনে একটা মুহূর্ত খুশির আসেনি। মা, এরা সবাই আমার উপর অনেক অত্যাচার করে, এইসব আমি আর সহ্য করতে পারছি না। তুমি বলো আমি কি করব? বিন্দিয়া কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। এরপর একদিন বিন্দিয়া তার ছোট বোন মোনার ঘরে চা নিয়ে যায়। মোনা, কোথায় তুমি? এই নাও, চা খেয়ে নাও। এরপর বিন্দিয়া মোনার টেবিলের উপর চা রেখে দেয়। হঠাৎ করে তার নজর পড়ে তার ছোট বোন মোনার ড্রেসিং টেবিলের দিকে, যেখানে মেকআপের অনেক সরঞ্জাম রাখা ছিল। আরে বাহ, এখানে তো মেকআপের কত সুন্দর সুন্দর জিনিসপত্র, যদি আমার কাছেও এমন থাকতো। আর এই কালার লিপস্টিক, এই লিপস্টিকটা সত্যিই অসাধারণ লাগছে। তখন বিন্দিয়া সেই লিপস্টিকটি নিয়ে হালকা করে তার ঠোঁটে লাগিয়ে নেয়। হঠাৎ করেই মোনা সেইখানে চলে আসে। আরে, তুই আমার ঘরে কি করছিস? আর আমার মেকআপের জিনিসপত্র নিয়েই বা কি করছিস? সত্যি করে বলবি, তুই এখানে কি করতে এসেছিলি? কি উদ্দেশ্য তোর? আরে মা, কোথায় তুমি? দেখো, এই অপয়া মেয়েটি আমার সব মেকআপের জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। আর তোকে কে পারমিশন দিয়েছে আমার জিনিসপত্রে হাত দেওয়ার? কার পারমিশন নিয়ে তুই আমার মেকআপ ইউজ করেছিস? না না মোনা, আমি তোমার মেকআপের কোনো জিনিসই নষ্ট করিনি, আমি তো শুধু দূর থেকে ওগুলো দেখছিলাম। আচ্ছা, এত বড় মিথ্যা কথা? তুই শুধু দেখছিলি? তাহলে তোর ঠোঁটে এই লিপস্টিক কোথায় থেকে এলো?
বল, কে দিয়েছে? তোর মরা মা এসে দিয়ে গেছে নাকি এই লিপস্টিক? তখন পেছন থেকে মোনার মা চলে আসে এবং সে বিন্দিয়াকে বলে, আরে বাহ, ফ্যাশন করার একটু বেশি শখ তোর, তাই না? এত ফ্যাশন করে এত সেজেগুজে কোথায় যাবি? আরে মা, বাদ দাও, মনে হয় ওর মা ওকে এগুলোই শিখিয়েছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মোনা। আর মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? চল যা এখান থেকে। এরপর বিন্দিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই কান্না করে করে বিন্দিয়ার প্রতিটা দিন কাটছিল। তার সৎ মা এবং সৎ বোন এভাবে প্রতিদিন তার উপর অত্যাচার করত, তাকে বিরক্ত করত। একদিন মালতী মোনাকে রেডি করছিল, তখন সে বিন্দিয়াকে ডেকে বলে, আরে এই বিন্দিয়া, কোথায় তুই? তাড়াতাড়ি এখানে আয়। কি হয়েছে মা? শোন, আজকে আমার মেয়েকে দেখতে আসবে। ওদের স্বাগতমে যেন কোনো কিছুর কমতি না থাকে। ওদের জন্য সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে রেডি রাখবি। আর শোন একটা কথা ভালো করে, ওদের সামনে সেজেগুজে যাবার কোনো প্রয়োজন নেই। তোর ঘরে তোর মৃত মায়ের একটা বাক্স রাখা আছে অনেক পুরনো, ওর মধ্য থেকে একটা পুরনো শাড়ি পরে নিবি, বুঝলি তো? এবার যা এখান থেকে। আরে মা, এই পাত্রপক্ষ কখন আসবে? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। আরে মা, এত ধৈর্যহারা হলে চলে? আসবে এক্ষুনি। আর তুই এখনো এখানে দাঁড়িয়ে মুখের দেখে কি দেখছিস? যা গিয়ে সব কিছু রেডি কর। কিছুক্ষণ পর পাত্রপক্ষ চলে আসে। তখন মোনার মা মোনাকে বলে, মা, মনে হচ্ছে ওরা সবাই চলে এসেছে, আমি গিয়ে দেখছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপর মোনার মা মালিনী বাইরে গিয়ে পাত্রপক্ষকে স্বাগতম জানায়। কিছুক্ষণ কথাবার্তা বলার পর পাত্রের মা মালিনীকে বলে, আরে বোন, কথা তো আমাদের মধ্যে চলতেই থাকবে, কথা বললে কথার শেষ নেই, কিন্তু আপনার মেয়েকে তো বাইরে আসতে বলুন, দেখি ওকে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই ডাকছি, এক্ষুনি ডেকে আনছি। মা মোনা, তাড়াতাড়ি বাইরে এসো। তখন মোনা সেইখানে চলে আসে এবং তাদের সবার সঙ্গে সেখানেই বসে থাকে। এদিকে বিন্দিয়া তার সৎ মা মালিনীর কথা মতো নিজের ঘরে এসে তার মায়ের পুরনো বাক্সটি খোলে। আরে, এর মধ্যে তো সব শাড়িগুলোই আমার মায়ের। আচ্ছা, কোনো ব্যাপার না, এর মধ্যে থেকে একটা শাড়ি পরে দেখি। বিন্দিয়া যখনই সেই শাড়ির মধ্যে থেকে একটা শাড়ি পরে, সঙ্গে সঙ্গে সেই শাড়ি থেকে একটা প্রকট আলো বের হয়। আর বিন্দিয়া অনেক সুন্দর একটা পাত্রীর রূপে পরিণত হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন বিয়ের পাত্রী, আজকেই যেন তার বিয়ে। আরে, এটা কি হলো? আমি হঠাৎ করে এত সুন্দর হয়ে গেলাম কিভাবে? ঠিক তখনই তার সৎমা মালতী তাকে ডাকে, আরে বিন্দিয়া, কোথায় তুমি? তাড়াতাড়ি চা নিয়ে এসো। আরে, এখন কি করব? আমি এভাবে কিভাবে বাইরে যাব? আচ্ছা, কোনো ব্যাপার না, এভাবেই চলে যাই, দেরি হয়ে গেলে মা অনেক বকাবকি করবে। তখন বিন্দিয়া কোনো উপায় না পেয়ে সেই শাড়ি পরেই চা নিয়ে বাইরে তাদের সামনে চলে যায় এবং বলে, এই নিন আপনাদের সবার জন্য চা। বিন্দিয়াকে দেখতে একদম অসাধারণ লাগছিল এবং সবার নজর ছিল বিন্দিয়ার ওপর। তখন মালতী প্রচণ্ড রেগে যায় এবং বলে, আরে এখন তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? চল যা এখান থেকে। আরে বোন, আপনি তো আমাকে আগে কখনো বলেননি যে আপনার আরও একটা মেয়ে আছে, তাও দেখতে এত সুন্দর অপরূপ। আরে তেমন কোনো ব্যাপার না বোন। মা, তোমার নাম কি? আমার নাম বিন্দিয়া। আরে বাহ, নামটাও তো তোমার মতোই অনেক সুন্দর। আচ্ছা, তোর হয়ে গেছে তো এখন, চল যা এখান থেকে তাড়াতাড়ি। আরে কোনো ব্যাপার না, এমন করছেন কেন? বিন্দিয়াকেও এখানেই থাকতে দিন। আর মা বিন্দিয়া, তুমি সত্যি অনেক ভালো চা বানিয়েছো। সত্যি মা, এটা তুমি একদম সত্যি কথা বলেছ। এত সুস্বাদু চা আমি আগে কখনো খাইনি। আর মা, আমার শেষ সিদ্ধান্ত এইটাই যে আমি বিন্দিয়াকেই বিয়ে করব। আরে কি অদ্ভুত, আপনারা এটা কিভাবে বলতে পারেন? আপনারা তো এখানে এসেছিলেন আমাকে দেখতে। হ্যাঁ বোন, এটা কেমন কথা হলো? দেখুন বোন, এতে আমার কোনো হাত নেই। আমার ছেলের আপনার মেয়ে বিন্দিয়াকে পছন্দ হয়েছে, আমি কিচ্ছু করতে পারবো না। এর কারণে এখন আমার ছেলের বিয়ে আপনার মেয়ে বিন্দিয়ার সঙ্গেই হবে। আর আমাদের কোনো কিছু ডিমান্ড নেই, এর কারণে আমরা আগামী মাসেই এদের দুজনের বিয়ে দিয়ে দিব। এমনটা বলার পর পাত্রপক্ষ সেইখান থেকে চলে যায়। তারা সেইখান থেকে চলে যেতে না যেতেই দুই মা মেয়ে মিলে বিন্দিয়ার উপর অনেক অত্যাচার শুরু করে। আরে এই অপয়ামি, তাড়াতাড়ি বল যে তুই এইসব কিভাবে করলি? এত তাড়াতাড়ি তুই এত সুন্দর কিভাবে হলি? তাড়াতাড়ি বল বলছি, নয়তো তোর রক্ষা নেই। আজকে আমি তোকে ছাড়বো না। শুনতে পাচ্ছিস না আমি তোকে কি বলছি? কিরে, তাড়াতাড়ি বল, আমার মা তোকে কিছু জিজ্ঞাসা করছে, উত্তর দে। মা, আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। এসব কিভাবে হলো আমি নিজেও বুঝতে পারছি না। আমি তো শুধু আমার মায়ের পুরনো শাড়ি পরেছিলাম, আর সেই শাড়ি পরতেই এইসব হয়ে গেছে। এর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আচ্ছা, তো এই কথা, তুই তোর মায়ের পুরনো শাড়ি তাহলে আমাকেও দে। আমিও তোর মায়ের শাড়ি পরে সুন্দর হতে চাই, দে বলছি। হ্যাঁ, ও ঠিকই বলেছে, একটা শাড়ি আমাকেও দে, আমিও সুন্দর হতে চাই।
তখন বিন্দিয়া তার মৃত মায়ের সিন্দুক থেকে শাড়ি বের করে তাদের দুই মা মেয়েকে দেয়। যখনই মালতী এবং মোনা দুই মা মেয়ে সেই শাড়ি পরে দুইজনে দেখতে অনেক কুৎসিত হয়ে যায়। আরে মা, তোমাকে এত কুৎসিত দেখাচ্ছে কেন? আরে মা, এ কি, তোকে অনেক কুৎসিত দেখাচ্ছে। আরে আমাদের সঙ্গে এইসব হলো কিভাবে? এই শাড়ি পরে আমাদের এত কুৎসিত দেখাচ্ছে কেন? এই শাড়ি পরে তো আমরা দুইজন অনেক সুন্দর হতে চেয়েছিলাম, তাহলে এসব কি হয়ে গেল আমাদের সঙ্গে? ঠিক তখন সেখানে বিন্দিয়ার মায়ের আত্মা হাজির হয় এবং বলে, মালতী, কারণ এটা কোনো সাধারণ শাড়ি নয়, এটা একটি জাদুর শাড়ি। আর এই শাড়ি পরলে যার মনের মধ্যে যেমন চলে তার রূপ রঙও তেমন হয়ে যায়। মা বিন্দিয়া, তোমার মন ছিল পানির মতো সুন্দর, এর কারণে এই শাড়ি পরতে না পরতেই তোমার মনের সৌন্দর্যতা তোমার ওপরে রূপে প্রকাশ পেয়েছে। কিন্তু মালতী, তুমি আর তোমার মেয়ের মন অনেক কুৎসিত। তোমরা দুইজনের মন হিংসাতে ভরা, যার কারণে তোমাদের মনের রং তোমাদের চেহারাতে প্রকাশ পেয়েছে। তাই এদের শাস্তি এইটাই যে সারা জীবন ওদেরকে এইভাবেই কুৎসিত হয়ে থাকতে হবে। এটা বলার পর বিন্দিয়ার মায়ের আত্মা সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মালতী এবং মোনা তাদের কর্মের শাস্তি পায়। আর কিছুদিনের মধ্যেই বিন্দিয়ার বিয়ে সেই ছেলেটির সঙ্গেই অনেক ধুমধাম করে হয়ে যায় এবং তারা দুইজন একসঙ্গে হাসি খুশিতে নিজেদের জীবন কাটাতে শুরু করে। অনেক দিন আগের কথা, হঠাৎ করেই পরিলোকে একটা ভয়ঙ্কর ডাইনি আক্রমণ করে এবং সে সেইখানে রাখা অনেক জিনিস নিয়ে পালিয়ে যায়। যখন ডাইনি সেইখান থেকে চলে যায় তখন পরীরা বুঝতে পারে যে সব জিনিসপত্রের সঙ্গে সঙ্গে ডাইনি তাদের জাদুর লিপস্টিক নিয়েও সেইখান থেকে পালিয়ে গেছে। কিন্তু সেই জাদুর লিপস্টিকটি ডাইনি ব্যবহার করতে পারবে না, কারণ সেই জাদুর লিপস্টিক ব্যবহার করার একটা বিশেষ মন্ত্র ছিল, যে মন্ত্রটি ডাইনি জানতো না। ডাইনি তার গুহাতে বসে সেই জাদুর লিপস্টিকটি দেখছিল এবং মনে মনে ভাবছিল, এই লিপস্টিকটা তো অনেক সুন্দর লাগছে, কিন্তু এটা ব্যবহার করে কিভাবে? কোনোভাবে যদি আমি একবার জানতে পারি যে এই লিপস্টিকটা কিভাবে ব্যবহার করে, তাহলে আমি অনায়াসেই পরীদের মুখোমুখি হতে পারবো। এরপর ডাইনি প্রাণপণ অনেক চেষ্টা করে, কিন্তু সে লিপস্টিকের সেই জাদুর মন্ত্র খুঁজে পায় না। সেখান থেকে অনেক দূরে পৃথিবীলোকে একজন মেয়ে ছিল, যার নাম ছিল সন্ধ্যা। সন্ধ্যা তার বাবা মায়ের সঙ্গে সুলতানপুর নামক একটা শহরে বসবাস করত, যেখানে ছিল অনেক বড় বড় বিল্ডিং, শপিং মল, অনেক বড় বড় দোকান। সেখানেই সন্ধ্যা নিজের ছোট্ট একটা বিউটি পার্লার খুলে রেখেছিল। সন্ধ্যার বিউটি পার্লারের অনেক নামডাক ছিল, তার বিউটি পার্লারটি অনেক ভালো চলতো। সব সময় তার বিউটি পার্লারে কাস্টমারের ভিড় লেগেই থাকতো। একদিন সেই ডাইনি সন্ধ্যার বিউটি পার্লারে আসে এবং বলে, শোনো মেয়ে, আমি এখানে আমার মেকআপ করতে এসেছি, তুমি কি আমাকে আমার মেকআপ করিয়ে দিবে? ডাইনির এমন অদ্ভুত ভয়ানক চেহারা এবং তার কণ্ঠস্বর শুনে সন্ধ্যা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলায় এবং ডাইনির মেকআপ করার জন্য রাজি হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, কেন নয় ম্যাডাম, আপনি এখানে বসুন, আমি আপনার অনেক ভালো মেকআপ করিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে টাকা দিতে হবে। কি, এটা তুমি কি কথা বলছো? তুমি জানো যে তুমি কার সঙ্গে কথা বলছো? আমি এই পৃথিবীর সব থেকে বড় ডাইনি, আর আমি আমার এক চুটকিতে তোমাকে শেষ করে দিতে পারি। তোমার ভালো এইটাতেই হবে যে তুমি শান্ত হয়ে খুব সুন্দরভাবে আমার মেকআপ করে দাও, কোনো ডিমান্ড ছাড়াই। এটা শোনার পর সন্ধ্যা ভীষণ ভয় পেয়ে যায় এবং সে ভয়ে ভয়ে সেই ডাইনির মেকআপ করতে শুরু করে। সে অনেক সুন্দরভাবে সেই ডাইনির মেকআপ করিয়ে দেয় এবং তার চেহারাতে অনেক ক্রিম লাগিয়ে তাকে অনেক সুন্দর বানিয়ে দেয়। মেকআপ শেষে যখন ডাইনি নিজেকে আয়নার মধ্যে দেখে তখন তার মেকআপটা অনেক সুন্দর লাগে। বাহ, আমার তোমার মেকআপটি অনেক ভালো লেগেছে সন্ধ্যা। তোমার ভেতরে তো কোনো না কোনো একটা বিশেষ বিষয় আছেই যে তুমি এত ভালো মেকআপ করো। সন্ধ্যা, আমি তোমাকে খালি হাতে ফেরাবো না, আমার কাছে তোমাকে দেওয়ার জন্য একটা কিছু আছে। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি সেই জিনিসটা তোমাকে দিচ্ছি। এমনটা বলার পর ডাইনি পরিলোক থেকে চুরি করে নিয়ে আসা সেই জাদুর লিপস্টিক সন্ধ্যাকে দিয়ে দেয় এবং সেইখান থেকে চলে যায়। অন্যদিকে সন্ধ্যা উদাস মনে সেই লিপস্টিক ডাইনির থেকে নিয়ে নেয়। হে আল্লাহ, এটা কি? এই ডাইনি তো আমার অনেক বড় লস করে দিয়ে গেল, আর এই সাধারণ একটা লিপস্টিক আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। এখন আমি এই লিপস্টিক দিয়ে কি করব? উপর থেকে এই লিপস্টিকের রং কালো, এটা তো আমি কোনো কাস্টমারের ঠোঁটেও লাগাতে পারবো না। আমাকে এই লিপস্টিকটা এখান থেকে সরিয়ে দিতে হবে, এমন না হয় যে এই কালো লিপস্টিকের খারাপ আঁচড় আমার এই বিউটি পার্লারের ওপরে পড়ে।
এমনটা বলার পর সন্ধ্যা সেই লিপস্টিকটা নিচের বিউটি পার্লারের একটা কোণায় রেখে দেয়। পরের দিন সকালবেলায় উঠে সন্ধ্যা তার বিউটি পার্লারে যায় এবং তার বিউটি পার্লারটি সে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। ঠিক সেই সময়েই অনেক বড় শহরের একজন হিরোইন তার কাছে আসে মেকআপ করানোর জন্য। এক্সকিউজ মি ম্যাডাম, 2 দিন পর আমার বিউটি কন্টেস্ট, আপনি কি আমাকে মেকআপ করিয়ে দিতে পারবেন? আপনার বিউটি পার্লারের অনেক নামডাক শুনেছি আমি। যদি আমি আপনার সাথে আপনার করা মেকআপে যদি আমি এই বিউটি কন্টেস্টটা জিতে যাই তাহলে আপনি যা চাইবেন আমি তাই দিব, কিন্তু দুর্ভাগ্যবশত যদি আমি না জিততে পারি তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না। সন্ধ্যা অনেক বড় একজন হিরোইনকে নিজের বিউটি পার্লারে এইভাবে দেখে অনেক বেশি খুশি হয় এবং সে তার মেকআপ করানোর জন্য রাজি হয়ে যায় এবং নিজের বাকি কাজগুলো শেষ করার জন্য সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় শহরের সেই বড় হিরোইনের নজর পড়ে বিউটি পার্লারের এক কর্নারে রাখা সেই কালো লিপস্টিকের ওপর এবং সে সঙ্গে সঙ্গে তার ঠোঁটে সেই লিপস্টিকটি লাগায়। কিন্তু লিপস্টিকটা লাগানোর সঙ্গে সঙ্গে সেই হিরোইনের চেহারা একদম কালো কুত হয়ে যায় এবং তার চেহারাতে অনেকগুলো পিম্পল বের হয়। এমনটা দেখে হিরোইনের অনেক বেশি রাগ হয় এবং সে সেই বিউটি পার্লারের মালিককে বলে, এই মেয়ে দেখ আমার চেহারার কি হয়ে গেল, তোর এই পচা লিপস্টিক আমার পুরো চেহারা নষ্ট করে দিয়েছে। এখন বলে দে আমাকে এই চেহারা নিয়ে আমি কোথায় যাব, কি করব? ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার এই দোকানের সব লিপস্টিক ব্র্যান্ডের আর সবগুলো নতুন নতুন। আচ্ছা আমাকে একটু দেখান তো কোন লিপস্টিকটা লাগিয়েছেন আপনি। এরপর হিরোইন সন্ধ্যাকে সেই লিপস্টিকটা দেখায়। লিপস্টিকটা দেখার সঙ্গে সঙ্গে সন্ধ্যার সব কিছু মনে পড়ে যায় যে সেই লিপস্টিকটা তো তাকে সেই ডাইনিটি দিয়ে গিয়েছিল। সন্ধ্যা কিছু বলার যোগ্য থাকে না। দেখুন, আমাকে ক্ষমা করে দিন, এই লিপস্টিকের কারণে আপনাকে এত কিছু সহ্য করতে হচ্ছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি পরবর্তী 2 দিনের মধ্যে আমি আপনাকে একদম ঠিক করে দিব। দয়া করে আপনি আমার উপর বিশ্বাস করুন। দেখো, আমি তোমার উপর বিশ্বাস করছি। পরবর্তী 2 দিন পর আমার বিউটি কন্টেস্ট, যদি আমি ওই বিউটি কন্টেস্ট জিততে না পারি তাহলে আমার অনেক বড় দুর্নাম হয়ে যাবে আর আমি আমার এই চেহারা নিয়ে বাইরে যেতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আমি আপনার এই পরিস্থিতি লুকিয়ে রাখবো। আপনার এই পরিস্থিতির ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না। এই 2 দিন আপনি আমার বাড়িতে থাকতে পারেন। এরপর সন্ধ্যা সেই মেয়েটিকে নিজের বাড়িতে রেখে দেয় এবং সে ভাবতে শুরু করে যে ম্যাডামকে কিভাবে ঠিক করবে। সন্ধ্যা কিচ্ছু বুঝতে পারছিল না, সে বিউটি পার্লারের বদনাম করতে চাইছিল না। রাতের বেলায় যখন সেই হিরোইন ঘুমিয়ে পড়ে তখন সন্ধ্যা তার চিকিৎসার জন্য কিছু না কিছু ভাবতেই থাকে। সন্ধ্যা তার চেহারার ওপর মুলতানি মাটি, অ্যালোভেরা জেল এবং অনেক প্রোডাক্ট ব্যবহার করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এমনটা দেখে সন্ধ্যা ভীষণ দুঃখী হয়ে যায় এবং সে কান্না করতে শুরু করে। আকাশ থেকে চুলপরি নামক একজন পরী তাকে এভাবে কান্না করতে দেখে নেয়। সে সন্ধ্যাকে সাহায্য করার জন্য সন্ধ্যার কাছে আসে। কি হয়েছে সন্ধ্যা, তুমি কান্না করছো কেন? পরি, বিউটি পার্লারের একজন গ্রাহক ছিল যে ওই ডাইনির দেওয়া ওই লিপস্টিকটি ব্যবহার করে একদম কুৎসিত হয়ে গেছে, আর এখন কত চেষ্টা করছি ওনাকে ঠিক করতে পারছি না, কি করব এখন আমি? ব্যাস এই ব্যাপার সন্ধ্যা, আচ্ছা আমি তোমাকে সাহায্য করছি, তুমি চিন্তা করো না, এরপর সব কিছু একদম ঠিক হয়ে যাবে। এটা বলে চুলপরি সন্ধ্যাকে আরও একটি লিপস্টিক দেয়, যেটা ছিল একটা জাদুর লিপস্টিক। এই নাও সন্ধ্যা, এই লিপস্টিকটি তোমাকে সাহায্য করবে আর সব কিছু আবারও আগের মতো ঠিক হয়ে যাবে। এটা বলার পর পরি সেখান থেকে চলে যায়। সন্ধ্যাও ঘুমিয়ে পড়ে। সকালে ওঠার পর সন্ধ্যা সেই লিপস্টিকটি হিরোইনকে লাগিয়ে দেয়। সেই লিপস্টিকটি লাগাতেই হিরোইন অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং সে বিউটি কন্টেস্ট জিতে যায়। এরপর সেই হিরোইন খুশি হয়ে সন্ধ্যাকে অনেকগুলো টাকা দেয় এবং সে সন্ধ্যার বিউটি পার্লার প্রচারও করে দেয়। এরপর সন্ধ্যার বিউটি পার্লারটি অনেক বেশি ফেমাস হয়ে যায়। দিনের পর দিন তার বিউটি পার্লারে গ্রাহক বাড়ছিল। এটা দেখে দিন দিন সন্ধ্যার মনে লোভ জন্ম নেয় এবং সে গ্রাহকদের থেকে তার যত ইচ্ছা তত টাকা চাইতো। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে এখন সন্ধ্যা অনেক বড় লোক হয়ে গেছে। পরিলোকে সকল পরীরা এটা জানতে পেরে গিয়েছিল যে সন্ধ্যা সেই লিপস্টিকটি ভুল ব্যবহার করছে। এর কারণে পরীরা সন্ধ্যার কাছে আবারও আসে এবং তার থেকে সেই লিপস্টিকটি ফেরত চায়। সন্ধ্যা, ভালো এইটাতেই হবে যে লিপস্টিকটা তুমি ফেরত দিয়ে দাও। আমরা বুঝতে পেরে গেছি যে লিপস্টিকটা তুমি ভুলভাবে ব্যবহার করছো। এই লিপস্টিকটা তোমাকে দেওয়ার কারণ ছিল যেন তুমি বিপদ থেকে বাঁচতে পারো, কিন্তু এখন দেখা যাচ্ছে তুমি প্রত্যেকটা জায়গায় লিপস্টিকটাকে ভুলভাবে ব্যবহার করছো। কিন্তু সন্ধ্যা এতটাই লোভে পড়ে গিয়েছিল যে সে পরীকে লিপস্টিকটা ফেরত দিতে চাইছিল না। তাই সে কোনোভাবে লিপস্টিকটাকে লুকিয়ে ফেলে এবং পরীদেরকে বলে, কিন্তু পরি, ওই লিপস্টিকটা তো আমি হারিয়ে ফেলেছি, কোথাও পাচ্ছি না। কিন্তু আপনি চিন্তা করবেন না, লিপস্টিকটা পেলে আমি অবশ্যই ফেরত দিয়ে দিব।
পরীরা খুব ভালোভাবে জানতো যে সন্ধ্যা তাদেরকে মিথ্যা কথা বলছে, কিন্তু তারা তাকে কিছুই বলে না এবং সেইখান থেকে ফিরে যায়। এরপর সন্ধ্যার মনে পড়ে যে তার কাছে ডাইনির দেওয়া সেই কালো লিপস্টিকটিও আছে। এরপর সন্ধ্যা বুঝতে পারছিল না যে কালো লিপস্টিকটি সে কিভাবে ব্যবহার করবে। ওই কালো ডাইনি তো আমাকে এই লিপস্টিকটা দিয়ে চলে গেল, কিন্তু এটা ব্যবহার করে কিভাবে? এই লিপস্টিক ব্যবহার করে আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েতে পরিণত হয়ে যাব এবং বাকিদেরকে কুৎসিত বানিয়ে দিব। কালো লিপস্টিক যেহেতু জাদুর ছিল, সে সব কিছুই শুনছিল এবং এরপর সে বলে, সন্ধ্যা, আমি কালো অহংকারে একটা লিপস্টিক, আর আমাকে তারাই শুধু ব্যবহার করতে পারে যাদের মনে ভুল ধারণা আছে, যারা অহংকার করে আর যাদের মনে সব সময় খারাপ চিন্তা ভাবনা চলে। আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ব্যবহার করতে পারো। সত্যি লিপস্টিক, তুমি আমাকে সাহায্য করবে? আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে হতে চাই, আর আমি চাই যে আমার সামনে পুরো পৃথিবী যেন কুৎসিত হয়ে যায়। কেন নয় সন্ধ্যা, অবশ্যই। তোমার বিউটি পার্লারে যে মেকআপ করতে আসবে তাকে তুমি এই লিপস্টিকটি লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে সে কুৎসিত হয়ে যাবে এবং সেই ব্যক্তিকে যে স্পর্শ করবে সেও কালো হয়ে যাবে। এভাবে এক এক করে পৃথিবীর সবাই কালো হয়ে যাবে। অহংকারী লিপস্টিকের কথা শুনে এখন সন্ধ্যার বিউটি পার্লারে যেই আসে তাকে সন্ধ্যা সেই কালো লিপস্টিক দিয়ে মেকআপ করিয়ে দেয়। এরপর যদি কোনো কাস্টমার সন্ধ্যার ওপর কোনো বাজে মন্তব্য করত, তাহলে সেই জাদুর লিপস্টিক তাদেরকে কারেন্টের ঝটকা দিত, যার কারণে সবাই ভয়ে সেইখান থেকে পালিয়ে যেত। এরপর আস্তে আস্তে সন্ধ্যার বিউটি পার্লারটি বন্ধ হয়ে যায় এবং সেখানে কেউ আসতো না। সব কিছু দেখে জনগণ অনেক দুঃখী হয়ে যায় এবং তারা পরীদের থেকে সাহায্য চায়। দেখো পরি, এসব কি হচ্ছে? যদি এভাবে চলতে থাকে তাহলে সন্ধ্যা এভাবেই একের পর এক এই পৃথিবীকে কালো বানিয়ে দিবে। এই পৃথিবীতে একটাও সুন্দর মেয়ে থাকবে না, আরও নিজে এই পৃথিবীতে রাজত্ব করবে। তোমরা চিন্তা করো না, এমন কিচ্ছু হবে না। আমি অবশ্যই এর সমাধান খুঁজে বের করব। আর হ্যাঁ, এরপর থেকে কেউ আর সন্ধ্যার বিউটি পার্লারে যাবে না। এরপর পরি সন্ধ্যাকে একটা শিক্ষা দিতে চাইছিল, কিন্তু পরি খুব ভালোভাবে জানতো যে সন্ধ্যার সেই লিপস্টিককে হারানোর জন্য এখন আগে ওই ডাইনিকে হারাতে হবে। এরপর পরীরা সন্ধ্যার কাছে যায় এবং বলে, শোনো সন্ধ্যা, আমরা খুব ভালোভাবে জানি যে তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো যে তোমার লিপস্টিকটি হারিয়ে গেছে, কিন্তু ভালোভাবে বলছি, এখন যদি তুমি আমাদের সঙ্গ না দাও তাহলে এই লিপস্টিকের সঙ্গে তুমিও চিরকালের জন্য শেষ হয়ে যাবে। সন্ধ্যার ভেতরে অনেক বেশি অহংকার চলে আসে এবং সে পরীদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর যখন সন্ধ্যা কালো লিপস্টিকটি প্রয়োগ করে, সঙ্গে সঙ্গে সেইখানে সেই ডাইনিও হাজির হয়ে যায়। আর সেইখানেই পরী এবং ডাইনিদের মধ্যে অনেক বড় একটা লড়াই সৃষ্টি হয়ে যায়, যার পর সেই লড়াইয়ে পরীদের জয় হয় এবং সেই ডাইনি হেরে যায়। যার পর সেই ডাইনির সঙ্গে সঙ্গে সেই কালো ভয়ঙ্কর লিপস্টিকটিও চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। সন্ধ্যাকে তার কর্মফল দেওয়ার জন্য পরীরা নিজের জাদু শক্তি দ্বারা সন্ধ্যাকে পৃথিবীর সব থেকে কুৎসিত কালো মেয়েতে পরিণত করে দেয়। শুধু তাই নয়, পরীরা তাকে একটা গভীর জঙ্গলে নিয়ে গিয়ে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয় এবং পরীরা আবারও পুরো পৃথিবীকে ঠিক করে দেয়। সবাই পরীদের উপর অনেক খুশি হয় এবং তারা পরীদেরকে ধন্যবাদ জানায়। এরপর থেকে তারা আবারও সাধারণ মানুষের মতো হাসি খুশিতে জীবনযাপন করে। অন্যদিকে জঙ্গলে সন্ধ্যা তার কাজের জন্য অনেক পস্তায়, নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু সময়টা অনেক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে তার ভুলটা শোধরানোর জন্য আর কোনো সুযোগ থাকে না এবং সে চিরকাল সেই কালো কুৎসিত মেয়েতেই থেকে যায়। হোশিয়ারপুর গ্রামে আঙ্কিতা তার 5 মেয়েকে নিয়ে বাস করত। আঙ্কিতা তার 5 মেয়ে নিয়ে খুবই চিন্তায় ছিল, কারণ আঙ্কিতা ছিল অনেক গরিব। একার পক্ষে 5 মেয়েকে লালন পালন করানো তার পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়। আঙ্কিতার ছোট 2 মেয়ে সব সময় তারা ভালো খাবার খাইতে চাইতো আর ভালো পোশাক পরতে চাইতো, এজন্য তারা চুরি করা শিখে নিয়েছিল। তারা ওই দেখ দোকানদারের সামনে কত জিনিসপত্র, আর দোকানে অনেক কাস্টমার, ও সবাইকে জিনিসপত্র দেখাচ্ছে দিচ্ছে। চল ওখান থেকে একটু চকলেট চুরি করে আনি, টের পাবে না। এই চুরি করতে রোজ ভালো লাগে না, এবার থেকে না হয় সপ্তাহে 2 দিন চুরি করে খাবো, ঠিক আছে? যদি প্রতিদিন চুরি করি তাহলে একদিন ধরা পড়ে যাব, আর যদি একবার ধরা পড়ে যায় তাহলে মা কত লজ্জা পাবে। আরে কবে থেকে সে চুরি করছি, একদিনও তো ধরা পড়িনি, আর কখনো পড়বো না। কত সতর্কতার সাথে চুরি করি, ধরা কেন পড়বো? দেখ দোকানদার মানুষকে জিনিস দিতে ব্যস্ত আছে, ওখানে গিয়ে দোকানদারের সাথে কথা বলতে বলতে
চুরি করে নিয়ে আসি চকলেট আমার জন্য আর তোর জন্য, বুঝেছিস? যাই। এরপরেও তারা নেহাকে নিষেধ করলো। আজকে সকাল থেকে তারার মনটা কেমন যেন করছিল। আজ চুরি করার ইচ্ছেই তার ছিল না, কিন্তু নেহা কিছুতেই তার কথা শুনল না। তারপরে নেহা যেমনটা বলল তেমনটাই করতে লাগলো। নেহা ও তারা দুজনেই দোকানে গেল। সেখানে গিয়ে তারা দোকানদারের সঙ্গে কথা বলতে মজে গেল। এরই ফাঁকে নেহা চকলেট নিয়ে চুরি করে দৌড় দিল। তখন এক কাস্টমার এ দৃশ্য দেখে ফেললো আর দোকানদারকে বলে দিল, আরে ভাই, ওই দেখুন আপনার দোকান থেকে একটা মেয়ে 2টা চকলেট চুরি করে দৌড় মারলো। দামি চকলেট কিন্তু, তাড়াতাড়ি ওকে ধরুন, ওই মেয়েটি চোর। এরপর দোকানদার নেহার পিছু করতে লাগলো। নেহা দৌড়াতে ছিল। এরপরেও দোকানদার একসময় নেহাকে ধরে ফেললো। দোকানদার নেহাকে ধরে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। এরপর তাকে ধরে তার বাসায় নিয়ে আসলো। তারাও তার পিছে পিছে আসলো। তারপর অঙ্কিতা দোকানদারকে বলল, আরে ভাই, কি হয়েছে? আমার মেয়ে আপনার কি ক্ষতি করেছে তাই মারতে মারতে ওকে এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছেন? তারা, কি হয়েছে রে নেহা? নেহা কি করেছে? তুমি তোমার মেয়েকে বাসায় সামলে রেখো। তোমার মেয়ে হচ্ছে একটা বড় চোর। আমি 1000 টাকা জরিমানা চাই। কি বলছেন ভাই? 1000 টাকা দিতে হবে? কিন্তু কেন? কি হয়েছে? কি করেছে আমার মেয়ে? নেহা, বলো, কি করেছো তুমি? দোকানদার ভাই এটা কি বলছে? তুমি চুরি করেছো? 1000 টাকা দিতে হবে আমাকে? কি ব্যাপার নেহা? তুমি তো কিছুই বলছো না। তারা, নেহা তো কিচ্ছু বলছে না। তুমি বলো। নিশ্চয় তুমি জানো নেহার কি হয়েছে, কারণ তোমরা দুজন সবসময় একই সাথে থাকো। তোমার 2 চোর মেয়ে বলবে না যে ওরা কি অপরাধ করেছে? কিছুদিন আগ থেকে তোমার 2 মেয়ে আমার দোকানে যায় আর বিভিন্ন কৌশলে চুরি করে। আমি আমার ক্ষতিপূরণের টাকা চাই। আমি কিচ্ছু জানি না। ভাই সাহেব, আমার 2 মেয়ের পক্ষ হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই শোন, তোদের দুইজনকে আমি পরে শায়েস্তা করছি। আমি কি তোদেরকে এই শিক্ষা দিয়েছি এতদিন ধরে? দোকানদার ভাই সাহেব, আমার কাছে মাত্র 500 টাকা আছে, এটাই নিয়ে যান। আর 500 টাকা আমি পরে দেব। আপনি তো জানেনই 5টা মেয়ে লালন পালন করতে আমার কত কষ্ট হয়। বিশ্বাস করুন ভাই, জীবনে কখনো কোনোদিন আমার বাচ্চাদেরকে চুরি করা শেখায়নি, মিথ্যে কথা বলতে শেখায়নি। জানি না কোত্থেকে এরা এসব শিখেছে। 500 টাকা পরে নিয়ে, ঠিক আছে ভাই? দোকানদার লোকটা ভালো ছিল, এজন্য অঙ্কিতার কাছ থেকে 500 টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। আর তার 2 মেয়েকে পুলিশেও দিল না। দোকানদার চলে যাওয়ার পরে অঙ্কিতা তার 2 মেয়েকে এক এক করে থাপ্পড় মারলো আর তাদের অনেক শাসালো। তোমাদের এত বড় স্পর্ধা কে দিয়েছে তোমরা চুরি করো? আমি কি কখনো বলেছি চুরি করে তোমরা যা খুশি তাই খাও? নিজের মাকে এভাবে ইনসাল্ট করালে তোমরা? শোনো, চুরি করা অনেক খারাপ, অনেক বড় পাপের কাজ এটা। যে পরিস্থিতিতে আমরা থাকি সেটাকে স্বীকার করে সে অবস্থায় বেঁচে থাকা উচিত আমাদের। গরিব হয়েছি বলে তোমরা চুরি করে খাবে? মা, তুমি শান্ত হও। তোমার শরীর এমনিতেই ঠিক নেই। আমি নেহা তারাকে বোঝাবো। তারা, নেহা, শোনা বোন আমার, চুরি করতে হয় না। চুরি করা অনেক খারাপ কথা। চুরি করা উচিত নয়, এটা খুব খারাপ কাজ। এইরকম জীবন যাপন করা আমাদের ইচ্ছে নেই, আমরা পারবো না। এরকমটা করে মানুষ বাঁচতে পারে? এইরকম ফকিরের মতো আর থাকতে মন চায় না, বাঁচতে মন চায় না। জানি না কেন আমাদের কপালে সুখ নেই। কবে যে সুখ আসবে? মা, তুমি তো বলছো চুরি করা অনেক খারাপ কাজ। তুমি বলো, আমাদেরকে কবে একজোড়া কাপড় কিনে দিয়েছো? সেটা তো দিয়েছো 2 বছর আগে। আর ভালো খাবার কবে খাইয়েছো সেটা তো মনেই নেই। আমাদের বয়সী মেয়েরা কত ভালো ভালো কাপড় পরে, কত ভালো ভালো সুস্বাদু খাবার খায়, রেস্টুরেন্টে যায়, শপিং করে। আর আমরা কি করি? আমরা গরিব ফকিরের মতো রাস্তায় দিন কাটাই। এমনই কি দিন কাটিয়ে দেবো সারাটা জীবন? হ্যাঁ নেহা, তুমি একদম ঠিক বলেছো। আমারও এভাবে বাঁচতে মন চায় না, কিছুতেই এভাবে থাকতে মন চায় না আমার। মা, জানি না কেন তুমি আমাদেরকে ভালো ভালো পোশাক কিনে দাও না, আমাদের জন্মদিন সেলিব্রেট করো না। যদি আমাদের লালন পালন করা তোমার পক্ষে এতই কষ্ট হয়ে যায়, তাহলে কেন যখন জন্ম দিলাম আমাদেরকে মেরে ফেলোনি? এইরকম জীবনে বেঁচে থাকার চেয়ে ভালোই ছিল যদি ছোটতেই মরে যেতাম। আরে তোমরা দুইজন এসব কি বলছো? তারা, নেহা, তোমাদের মাথা ঠিক আছে তো? তোমরা দুজন চুরি করে মাকে ইনসাল্ট করেছো, মাকে ছোট করেছো, মাকে কষ্ট দিয়েছো, এরপরে আবার মাকে বিভিন্ন রকম কটু কথা শোনাচ্ছ। বাবা না থাকাতে, বাবার মৃত্যুর পরে মা কত কষ্ট করে তিল তিল করে আমাদেরকে বড় করে তুলেছে। মা নিজে ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে শুয়ে থাকে, এরপরও আমাদেরকে কখনো না খেয়ে ঘুমাতে দেয় না। নুন ভাত হোক অথবা ডাল ভাত হোক, যে করেই হোক মা কষ্ট করে তো আমাদের খাওয়াইছে, তাই না? মেরে তো ফেলেনি। তাহলে সেই মাকে কেন এভাবে বলছো? কি করে পারছো এভাবে অপমান করতে?
আমাদের উচিত ছিল মাকে সাহায্য করা, মায়ের উপরে বোঝা হয়ে না থাকা। অনেক হয়েছে, চুপ করো তোমরা। তোমাদের কোনো কথাই আমি আর শুনতে চাই না। যে মেয়েদেরকে ছোট থেকে এত কষ্ট করে বড় করে তুলছে, সেই মেয়েরা আজকে চুরি করে আজ আবার আমাকে কথাও শোনালো। না জানি আমার এই দুই ছোট মেয়ে বড় হয়ে আমাকে আরো কত কথা শোনাবে। আঙ্কিতার শরীর আগে থেকে ঠিক ছিল না। এরপর মেয়েদের এই রকমের আচরণ দেখে আঙ্কিতা অজ্ঞান হয়ে পড়ে গেল। মা, মা, ও মা, চোখ খুলো, কি হলো তোমার? মনে হচ্ছে মা অনেক অসুস্থ হয়ে গেছে। কাজল, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আপু, স্বপ্না আপু, আমারও মনে হচ্ছে মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। হাসপাতালে গেলে কি টাকা ছাড়া চিকিৎসা হবে? মা, মা, চোখ খুলো, ক্ষমা করে দাও। জীবনে কখনো এরকম ভুল করব না, পাপ কাজ করব না। ভুল হয়েছে মা, বুঝতে পারিনি। চোখ খুলো মা, আমাদেরকে ক্ষমা করে দাও। আর কখনো চুরি করব না, কখনো তোমাকে এরকম ভাবে কথা শোনাবো না। কত কষ্ট করে তুমি আমাদেরকে ছোট থেকে বড় করছো। ভুল হয়েছে মা, দয়া করে তুমি চোখ খুলো, চোখ খুলো মা। তারা ও নেহা তাদের ভুল বুঝতে পারলো। তারা খুবই কান্না করতে লাগলো। তারা ভাবলো তাদের এই কড়া কথার কারণেই হয়তোবা তার মা হার্ট অ্যাটাক করেছে। 5 বোন মিলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল, কিন্তু হাসপাতালের কোনো ডাক্তারই আঙ্কিতাকে চিকিৎসা করলো না। কারণ যে ডাক্তারই তাদেরকে দেখে তারা বুঝে ফেলে তাদের 5 বোনকে দেখে যে তারা কত গরিব, আর তাদের কাছে এত টাকাও নেই যে তারা তাদের মায়ের চিকিৎসা করতে পারবে। ডক্টর দেখুন, আমার মায়ের শরীর কত খারাপ। কখন থেকে দাঁড়িয়ে আছি ডাক্তার দেখানোর জন্য, মা তো চোখে খুলছে না। কোনো ডাক্তারই রাজি হচ্ছে না চিকিৎসা করানোর জন্য। আমাদের মা ছাড়া আমাদের এই পৃথিবীতে কেউ নেই। আমরা 5 বোন এতিম হয়ে যাব। প্লিজ ডক্টর সাহেব, দয়া করে আমার মায়ের চিকিৎসা করুন। দেখুন আমার মা তো চোখে খুলছে না, কি হয়েছে আমার মায়ের? শোনো, তোমরা 5 বোন, তোমাদের চেহারা সুরত আর তোমাদের পোশাকের দিকে তাকিয়ে দেখো তোমরা কত গরিব। তোমাদের কাছে সামর্থ্য নেই তোমাদের মাকে চিকিৎসা করানোর মতো টাকা দেওয়ার। তাহলে কি করে আমরা তোমার মায়ের চিকিৎসা করব? হ্যাঁ, আমরা ফ্রিতে তো বসে নেই যে ফ্রি চিকিৎসা দেবো কোনো রোগী। আগে বলো টাকা দিতে পারবে কিনা। টাকা দিতে পারলে তোমার মায়ের চিকিৎসা শুরু করব। তোমার মাকে দেখে বুঝে গেছি তোমার মায়ের বড় ধরনের একটা অ্যাটাক হয়েছে। তোমার মাকে চিকিৎসা করানোর জন্য 1 থেকে 1.5 লাখ টাকা প্রয়োজন। যদি দিতে পারো তাহলে আমরা তোমার মাকে চিকিৎসা করব, নইলে হাসপাতালে ভিড় কম করো, এখান থেকে চলে যাও তোমার মাকে নিয়ে। 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে? এত টাকা কি করে জমা করব? এ তো অনেক বড় টাকা। নেহা, তুমি কি ভাবছো? কি আর ভাববো, চুরি করব, ডাকাতি করব, এরপর মার চিকিৎসা করব, মায়ের কিচ্ছু হতে দেব না। নেহা, তুমি এটা কেমন কথা বলছো? যদি তোমার চুরি করার টাকা দিয়ে মা বেঁচেও যায় তাহলেও কি মা শান্তি পাবে আর তোমাকে ক্ষমা করবে? মা বাঁচার পরে যখন জানতে পারবে যে তোমার চুরি করার টাকা দিয়ে চিকিৎসা করে তারপর মায়ের জীবন বেঁচেছে, তখন মা কি ভালো থাকবে বলো? তুমি চিন্তা করে দেখো তো, মা কেন এমনটা অসুস্থ হয়ে গেল? তাহলে কি করব? হাতের উপর হাত রেখে বসে থাকবো? বাবা তো আমাদের সামনে থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। মাকেও কি আমরা হারাবো? আমাদেরকে কিছু না কিছু একটা করতেই হবে। আরে এ বাহিরে তো ভিড় কেন? কি হয়েছে বাহিরে? হাসপাতালের বাইরে অনেক ভিড় জমেছিল, কারণ সেখানে একটি অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। ওই অ্যানাউন্সমেন্ট ছিল ফ্যাশন শো সম্পর্কে। হোশিয়ারপুর গ্রামে কম্পিটিশন শুরু হবে, আর সেই ফ্যাশন কম্পিটিশনে যে বিজয়ী হবে তাকে পুরস্কার হিসাবে 2 লক্ষ টাকা দেওয়া হবে। কথা শুনে কাজল তার বোনকে বলল, আপু, হোশিয়ারপুর গ্রামে এই ফ্যাশন শো পার্টিসিপেট করা আমাদের উচিত। আমরা 5 জন মিলে যদি পার্টিসিপেট করি, হতেও তো পারে 5 জনের মধ্যে একজন বিজয়ী হয়ে যাব। যদি এক বোনও জিতে যায় তাহলে মায়ের চিকিৎসার খরচটা উঠে আসবে, আর আমরা তো ফেমাসও হয়ে যাব। কিন্তু কাজল, ফ্যাশন শো কম্পিটিশন পার্টিসিপেটে যেতে হলে তো ভালো পোশাক দরকার। আমরা পোশাক কোথায় পাবো? ভালো তো দূরের কথা, ছেঁড়া আর পুরনো কাপড় ছাড়া কিছুই নেই। পার্টিসিপেট করার জন্য ভালো ভালো দামি দামি ব্র্যান্ডের পোশাক প্রয়োজন হয়। বিভিন্ন রকমের লেহেঙ্গা দরকার। শুনলে না, লেহেঙ্গা পরে যেতে বললো। তাইলে বলো আমরা লেহেঙ্গা কোথায় পাবো? আমার কাছে একটা আইডিয়া আছে, চলো জঙ্গলের মধ্যে চলো। আমরা পার্টিসিপেটে করব, আবার জিতবো। এরপর 5 বোন জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে ময়ূরের পাখা খুঁজতে লাগলো। অনেকগুলো ময়ূরের পাখাকে একত্রে করলো। এসব দেখে স্বপ্না বলল, নেহা, এটা তুমি কি করছো? ময়ূরের পাখা দিয়ে কি হবে?
জঙ্গলে কেন আনলে? এখানে কি আমরা পরার জন্য লেহেঙ্গা পাবো? হাল্লাই জানে তোমার মাথার মধ্যে কোত্থেকে যে কি আসে। শোনো, ফ্যাশন শো কম্পিটিশন হবে, আর সেই কম্পিটিশনে বিভিন্ন ধরনের পোশাক পরতে হবে। তাই আমি ভাবছি সবচেয়ে ইউনিক আর সবচেয়ে সুন্দর করে ময়ূরের পাখা দিয়ে লেহেঙ্গা বানাবো। এমনটা কেউ স্বপ্নেও ভাবেনি, আসল ময়ূরের পাখা দিয়ে লেহেঙ্গা। আরে নেহা, তোমার মাথায় তো অনেক ভালো আইডিয়া এসেছে। কেউ তো এমনটা ভাবতেও পারে না যে ময়ূরের পাখা দিয়ে কেউ লেহেঙ্গা তৈরি করতে পারবে আর সেটা পরবে। ভালো হলো, আমরা 5 বোন মিলে ময়ূরের পাখা দিয়ে তৈরি করা লেহেঙ্গা পরে পার্টিসিপেট করতে যাব। যদি আমরা পার্টিসিপেট করে জয়ী হই তাহলে মায়ের চিকিৎসা করার টাকা পেয়ে যাব, আর আমাদের কারণে মায়ের কষ্টও হবে না। এরপর 5 বোন মিলে ময়ূরের পাখা দিয়ে লেহেঙ্গা তৈরি করার জন্য চেষ্টা করতে লাগলো। এটা তৈরি করা কঠিন ছিল, কিন্তু অসম্ভব নয়। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে 5 বোন ময়ূরের পাখা দিয়ে খুবই সুন্দর করে 5টি লেহেঙ্গা তৈরি করলো। তারা নিজেরাও বিশ্বাস করতে পারল না যে এত সুন্দর করে ময়ূরের পাখা দিয়ে তারা এত ইউনিক ও লাক্সারি টাইপের খুবই সুন্দর লেহেঙ্গা তৈরি করতে পেরেছে। এরপর পরের দিন 5 বোন ফ্যাশন শোতে চলে গেল পার্টিসিপেট করার জন্য। তখন সেখানে কিছু ধনী মানুষের মেয়েরা 5 বোনকে দেখে হাসতে আরম্ভ করলো। আরে এই ময়লা আবর্জনারা এখানে কোত্থেকে আসলো? এখানে পার্টিসিপেট করতে এসেছো তোমরা? তোমাদের স্থান এখানে নয়, তোমাদের স্থান হলো ওই যে রাস্তার ডাস্টবিনে। আরে যাও যাও, এখান থেকে চলে যাও। যে নোংরা থেকে এসেছো সেই নোংরাতে চলে যাও। গরিব ফকিনীর বাচ্চারা কোথাকার, কোনো কাজ নেই, এখানে এসেছে পার্টিসিপেট করতে। এই স্টেজে শুধু ধনীর মেয়েরাই পার্টিসিপেট করতে পারে। কেন, তোমরা কি শুনোনি? এখানে পার্টিসিপেট করতে হলে দামি দামি লেহেঙ্গা পরে আসতে হবে। কিন্তু তোমাদের কাছে ভালো লেহেঙ্গা তো দূরের কথা, সামান্য কাপড়ও নেই পরার জন্য। দেখো দেখো, এই গরিব ফকিররা করবে পার্টিসিপেট এত দামি স্টেজে। এই স্টেজটা স্টেজে দেখা যাবে। এখন তোমাদের সাথে কথা বলে মুখ নষ্ট করতে চায় না। চলো 5 বোন, আমরা এখান থেকে চলে যাই। দেখো গরিব 5 বোনের অ্যাটিটিউড দেখো। হারার আগে না সবাই এইরকমই ফকর ফকর করে। আমরা তো জিতবো, আমরা ধনীর মেয়ে। তোদের 5 জনকে স্টেজে হারাতে আমাদের অনেক খুশি লাগবে। সেখানে আসা ধনী ধনী মেয়েদের ওই 5 বোনের অ্যাটিটিউড দেখে মোটেও ভালো লাগলো না। এর কিছুক্ষণ পরে শো শুরু হয়ে গেল। একের পর এক মেয়েরা লেহেঙ্গা পরে স্টেজে যাচ্ছে আর পার্টিসিপেট করছে। কিছুক্ষণ পরে 5 বোন তাদের ময়ূর পাখার বানানোর লেহেঙ্গা পরে স্টেজের উপরে গিয়ে পার্টিসিপেট করতে লাগলো। 5 বোনকে রিয়েল ময়ূরের পাখার তৈরি লেহেঙ্গা পরতে দেখে সেখানে থাকা সবার চোখ একেবারে কপালে উঠে গেল। কারণ 5 বোনকে ময়ূরের পাখার লেহেঙ্গা পরে খুবই সুন্দর দেখাচ্ছিল। চারিদিক থেকে ক্ল্যাপিং এর আওয়াজ আসতে লাগলো। জাজেসরাও অনেক প্রশংসা করলো আর খুশি হলো। এইরকম ময়ূরের পাখার লেহেঙ্গা আমরা জীবনে কখনো দেখিনি। আসল ময়ূরের পাখার লেহেঙ্গা, এটা তো দেখতে অনেক সুন্দর লাগছে। বিজয় তো তোমাদের 5 বোনেরই হবে, আর তোমাদের 5 বোনকে বোম্বাইও যেতে হবে। সেখানে গিয়ে তোমাদের যোগ্যতাকে তোমরা দেখাবে। এই অফার পাওয়ার পরে 5 বোন খুশিতে আত্মহারা হয়ে গেল, কারণ তাদেরকে বোম্বাই যাওয়ার জন্য সুযোগ দেওয়া হলো। প্রাইজ মানি জেতার পরে তারা তাদের মাকে চিকিৎসা করালো। কিছুদিনের মধ্যেই আঙ্কিতা একদম ঠিক হয়ে গেল। এরপর 5 মেয়ে আঙ্কিতাকে সব কথা খুলে বলল। আঙ্কিতা তার 2 ছোট মেয়েকে ক্ষমা করে দিল। তারা, নেহা, তোমরা তোমাদের খারাপ কৃতকর্মের উপরে ক্ষমা চেয়েছো, আফসোস করেছো, এই জন্য আমি তোমাদের 2 জনকে ক্ষমা করে দিয়েছি। তোমাদের 5 জনের সঙ্গে আমিও বোম্বাই যাব। সেখানে গিয়ে আমার 5 মেয়ের সফলতা আমি নিজের চোখে দেখব। আঙ্কিতা ও তার 5 মেয়ে প্রচন্ড খুশি হলো। এরপর অল্প দিনের মধ্যে সবাই মিলে তারা বোম্বাই চলে গেল। সেখানে গিয়ে অল্প দিনের মধ্যে 5 বোন তাদের রিয়েল ময়ূর পাখার লেহেঙ্গা দেখিয়ে সবার কাছে একেবারে ফেমাস হয়ে গেল। আর অল্প দিনের মধ্যেই তারা অনেক ধনী হয়ে গেল, কারণ তারা বোম্বাইয়ের ফেমাস মডেল হয়ে গেল। এভাবে তাদের জীবনের দুঃখ কষ্ট সবকিছু শেষ হয়ে গেল। তাদের জীবনে সুখ নেমে আসলো। এরপর থেকে সবাই মিলে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।